আন্তর্জাতিক চাপের মুখে পড়ে গাজার কিছু অংশে অভিযান প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ইসরায়েল। দিনের বেলা ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতিও দেয়া হয়, তবে অঞ্চলটিতে ত্রাণ সরবরাহ হচ্ছে নামে মাত্র। বেশিরভাগ বাসিন্দাই থাকছেন খাবার থেকে বঞ্চিত। ভয়াবহ পুষ্টিহীনতা ও খাদ্য গ্রহণের মারাত্মক ঘাটতি এরই মধ্যে নিশ্চিত করেছে জাতিসংঘ। এখন কেবল অপুষ্টিজনিত মৃত্যুর তথ্য পেলেই আনুষ্ঠানিক দুর্ভিক্ষ ঘোষণা করবে বলে জানিয়েছে সংস্থাটি। ত্রাণ নিতে গিয়ে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা প্রাণ হারাচ্ছেন দখলদার বাহিনীর গুলিতে। বুধবারও অনেক ফিলিস্তিনি খাবার সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। হামাস এই দুর্ভিক্ষ পরিস্থিতিকে ধীরগতির গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং ত্রাণকে পরিণত করেছে লুটপাট ও বিশৃঙ্খলার হাতিয়ারে। গাজার এমন পরিস্থিতিতে 15টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ইতিবাচক অবস্থান জানিয়েছে। জাতিসংঘ সদর দপ্তরে এক সম্মেলনের পর ফ্রান্স জানায়, 2 রাষ্ট্র সমাধান এবং গাজা ও পশ্চিম তীরকে একীভূত করে ফিলিস্তিন কর্তৃপক্ষের অধীনে আনতেই তারা এই পদক্ষেপ নিচ্ছে। তবে পশ্চিমা দেশগুলোর এই উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ একে হামাসকে উৎসাহ দেয়া বলে উল্লেখ করেছেন। তার মতে, এই স্বীকৃতি হামাসকে আলোচনায় কঠোর করে তুলবে এবং জিম্মিদের মুক্তিতে দেরি করবে। এমন পরিস্থিতিতে গাজার একাংশ দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলি মন্ত্রিসভার এক সদস্য। হামাসকে অস্ত্রত্যাগ ও গাজার শাসন ছাড়ার আহ্বান জানিয়েছে সৌদি, কাতার, মিশর সহ আরব বিশ্বের 17টি দেশ। জাতিসংঘের উদ্যোগে নিউ ইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে সম্মেলনে একটি ঘোষণাপত্রে এই আহ্বান জানানো হয়। এই বিবৃতিকে সমর্থন করেছে ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ। গাজার বেত লাহিয়ায় সকাল সকাল হাজারো মানুষ ত্রাণের খোঁজে ছুটছে ট্রাকের পিছু পিছু। কেউ কাঁধে বস্তা, কেউ বাচ্চা কোলে। এক মুঠো আটা পেলে যেন চলবে তাদের। দীর্ঘ সময় পর ইসরায়েলি সীমান্ত পেরিয়ে গাজায় প্রবেশ করে কয়েকটি খাদ্যবাহী ট্রাক, কিন্তু প্রচন্ড ভিড়ে চাল বা আটা হাতে পাবেন কিনা এই অনিশ্চয়তার মধ্যেই ছুটছেন তারা। স্থানীয় এক নারী বলেন, 8 সদস্যের পরিবারের জন্য তিনি চেষ্টা করছেন অন্তত 1 বস্তা আটা জোগাড় করতে। সন্তানের মুখে একটুখানি রুটি তুলে দিতে চান তিনি। কেউ কাঁদছে, কেউ হেঁটে যাচ্ছে ক্ষুধার্ত দেহ নিয়ে। একসময় 117 কেজি ওজন থাকলেও এখন 57 কেজিতে নেমে এসেছে একজনের ওজন। আরেক নারী জানান, 5 মাস ধরে কিছুই নেই ঘরে। ডাল, পাস্তা সবই এখন দুষ্প্রাপ্য। আমরা এখানে এসেছি কিছু ত্রাণ সংগ্রহ করতে, যেন অন্তত আমার বাচ্চাদের জন্য 1 চিমটি আটা জোগাড় করতে পারি। 8 সদস্যের পরিবারের সামান্য একটু ময়দা পেলেও কিছু রুটি বানাতে পারবো। বাচ্চারা খুশি হবে। আশপাশের সবাই যখন রুটি বানায়, তখন আমাদের ছেলেমেয়েরাও যেন কিছু খেতে পারে এই আশা এসেছে। আমার ছোট সন্তানকে দুধ না পেয়ে পুদিনা মেশানো পানি খাওয়াতে হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা জানায়, গাজায় এখন দুর্ভিক্ষের পূর্বাভাস স্পষ্ট। বিশেষ করে 5 বছরের নিচের শিশুরা অপুষ্টিতে মারা যাচ্ছে। এরই মধ্যে 147 জনের মৃত্যুর তথ্য দিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ, যার মধ্যে 88 জনই শিশু। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, ইসরায়েল মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করলেও খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট সুযোগ দিচ্ছে না ইসরায়েল। যুক্তরাষ্ট্র জানিয়েছে, লেবাননের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত না নিলে বৈরুতে আলোচনার জন্য দূত পাঠানো হবে না। সেই সঙ্গে বন্ধ থাকবে ইসরায়েলের ওপর সেনা সরানোর চাপ। হিজবুল্লাহর বিষয়ে সিদ্ধান্ত নিতে নভেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার কথাও জানিয়েছে ওয়াশিংটন। এ বিষয়ে লেবাননের স্পিকার নবিহ বেরি সাফ জানিয়ে দিয়েছেন, আগে ইসরায়েলকে অস্ত্রবিরতি মানতে হবে এবং জাতিসংঘের প্রস্তাব অনুসারে পুরোপুরি সেনা প্রত্যাহার করতে হবে। তার অভিযোগ, এ দাবিকে গুরুত্ব না দিয়েই হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের জন্য মন্ত্রিসভার ভোট চাইছে যুক্তরাষ্ট্র। এদিকে হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম সাফ জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের কথায় অস্ত্র ত্যাগ করবে না। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র লেবাননকে ধ্বংস করে ইসরায়েলকে সুবিধা দিতে চাইছে এবং দেশের ভেতরে বিভাজন সৃষ্টির পায়তারা করছে। কাশেমের মতে, যুক্তরাষ্ট্র লেবাননকে মধ্যপ্রাচ্যে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের প্রশিক্ষণ কেন্দ্রে শতাধিক সেনা হতাহতের দাবি করেছে মস্কো। জবাবে দোনেস্ক ও রুস্তভ অঞ্চলে পুতিনের সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে কিয়েভ। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন প্রায় 3000 বাসিন্দা। এদিকে ট্রাম্পের 12 দিনের আলটিমেটামের জবাবে রাশিয়া বলেছে, নিষেধাজ্ঞা মোকাবেলায় তারা অভ্যস্ত এবং সেগুলোকে কৌশলগত সুবিধায় পরিণত করছে। যুদ্ধ থামাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 10 থেকে 12 দিনের সময় বেঁধে দেওয়ার ট্রাম্পের হুঁশিয়ারি গুরুত্বের সঙ্গে দেখছে মস্কো। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, রাশিয়া নিষেধাজ্ঞা মোকাবেলায় অভ্যস্ত এবং সেগুলোকে কখনো কখনো কৌশলগত সুবিধায় রূপান্তর করা হচ্ছে। তবে এসব পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে বলেও মন্তব্য তার। 3 দিনেও
নিয়ন্ত্রণে আসেনি পর্তুগালের দাবানল, পুড়ে ছায় 10,000 হেক্টরের বেশি বনভূমি। ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে স্পেন, বুলগেরিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ। ভারত থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেন, ভারতের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ ভারতের শুল্ক অনেক বেশি এবং আর্থিক বহির্ভূত বাধাও খুবই জটিল। ফলে দেশটির পণ্যে 25% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প আরও লেখেন, ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু হলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীন। রাশিয়ার কাছ থেকে নিয়মিতভাবে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনায় অসন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি। বিভিন্ন দেশ ইউক্রেন যুদ্ধ থামানোর আহ্বান জানালেও রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্য চালিয়ে যাওয়াকে ট্রাম্প যে ভালো চোখে দেখছেন না, তাও পোস্টে উল্লেখ করেন। রাশিয়ার সঙ্গে বাণিজ্যের কারণে ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ারও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে ঠিক কী ধরনের দণ্ড দেয়া হবে তা বিস্তারিত লেখেননি মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ট্রাম্পের ঘোষণার পর ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা পরিস্থিতি নজরে রেখেছে এবং জাতীয় স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনায় ভারত এখনো আগ্রহী বলেও জানানো হয়েছে। কৃষক, ক্ষুদ্র শিল্প ও উদ্যোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। বুধবার 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ। পূর্ব উপকূলে ভূমিকম্পের পর শক্তিশালী ঢেউয়ে ভেসে যায় সেভেরোকুরিলস্ক শহর। স্রোতের পানি ঢুকে পড়ে শহরের ভবনগুলোতে। দুর্বল অবকাঠামোর কারণে প্রত্যন্ত অঞ্চলে কয়েকজন আহত হন। জোয়ারে ভেসে যায় গাড়ি ও গাছপালা। শক্তিশালী ভূমিকম্পের পর কামচাটকা অঞ্চলে শুরু হয়েছে ক্লিউচেভস্কয় আগ্নেয়গিরির অগ্নুৎপাত। বিষয়টি নিশ্চিত করেছে রুশ ভূতাত্ত্বিক সংস্থা। তারা জানায়, কামচাটকার প্রত্যন্ত এলাকায় অবস্থিত সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে ধোঁয়া ও ছাই ছড়িয়ে পড়ছে। এদিকে সময় গণনার সঙ্গে সঙ্গে সুনামি সতর্কতা তুলে নেওয়া হলেও ভূমিকম্প পরবর্তী আফটার শক ও উপকূলীয় জলোচ্ছ্বাসের ঝুঁকি এখনো রয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ভূমিকম্পের পর জাপানের হোক্কাইডো উপকূলে আছড়ে পড়ে সুনামি ঢেউ। বেশ কয়েকটি উপকূলীয় প্রশাসনিক অঞ্চলে প্রাথমিকভাবে 20 লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে জাপানের আবহাওয়া সংস্থা কান্তো থেকে ওয়াকায়ামা উপকূল পর্যন্ত সুনামির সর্বোচ্চ সতর্কতা নামিয়ে শুধুমাত্র সতর্কতা দেয়। উপকূলীয় অঞ্চল থেকে সুনামি সতর্কতা তুলে নিয়েছে ফিলিপিন্সও। রাশিয়ার ভূমিকম্পের জেরে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামির সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছিল। ওই সময় দ্বীপটির বাসিন্দাদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে সর্বোচ্চ সতর্কতা তুলে নেয় স্থানীয় কর্তৃপক্ষ। তবে নিরাপত্তার স্বার্থে পানি এবং উপকূল থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়। হাওয়াইয়ের পর গুয়াম এবং সিএনএমআই দ্বীপপুঞ্জ থেকেও সুনামি সতর্কতা তুলে দেওয়া হয়। এদিকে ভূমিকম্পের সময় ভয়কে তোয়াক্কা না করে জীবনের ঝুঁকি নিয়ে রোগীর অস্ত্রোপচার চালিয়ে যান রাশিয়ার পেট্রোপাভলোভস্ক কামচাটস্কি শহরের একটি হাসপাতালের চিকিৎসকরা। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি।